সর্বহারা পার্টি কর্মীদের উপর সন্ত্রাস ও নির্যাতন সম্পর্কে সাপ্তাহিক বিচিত্রা লিখেছে, এই দ্রুত অবনতিশীল সম্পর্ক এবং তিক্ততা ও সংঘাতের জন্য সিরাজ শিকদার সম্পূর্ণরূপে আওয়ামী লীগ নেতৃত্বকে দায়ী করেছিলেন। তার মতে, ক্ষমতালিপ্স আওয়ামী লীগ নেতারা ভারতে গিয়ে ছয় পাহাড় তথা ভারতীয় আমলাতান্ত্রিক পুঁজিবাদ ও সামন্তবাদ, সোভিয়েত সামাজিক সাম্রাজ্যবাদ, মার্কিন সাম্রাজ্যবাদ এবং পূর্ব বাংলার আমলাতান্ত্রিক পুঁজিবাদ ও সামন্তবাদের দালালে পরিণত হয়েছে। এদের প্রদত্ত আশ্রয়, অস্ত্র, অর্থ ও সমর্থনের বিনিময়ে তারা নিজেদের স্বাধীনতাকে বিসর্জন দিয়েছেন, পূর্ব বাংলাকে ভারত ও সাম্রাজ্যবাদের কাছে বন্ধক দিয়েছেন এবং দেশপ্রেমিক মুক্তিবাহিনীকেও তাদের তাবেদারে পরিণত করেছেন। পরিস্থিতিকে অত্যন্ত দুর্ভাগ্যজনক বর্ণনা করে সিরাজ শিকদার বলেছিলেন, আমাদের আন্তরিক প্রচেষ্টা সত্ত্বেও ঐক্যবদ্ধ হয়ে জাতীয় মুক্তিযুদ্ধ করার পরিবর্তে আওয়ামী লীগ ও তার নেতৃত্বাধীন মুক্তিবাহিনী আমাদের সাথে বিশ্বাসঘাতকতা করেছে, আমাদের রক্তে হাত কলঙ্কিত করেছে এবং আমাদেরকে ধ্বংস করার ঘৃণ্য চেষ্টা চালিয়েছে। দেশপ্রেমিকের বেশে ছয় পাহাড়ের দালাল শীর্ষক ইশতেহার, অক্টোবর 1971। রচনা সংকলন, প্রথম খণ্ড, পৃষ্ঠা 40 থেকে 57। বস্তুত সিরাজ শিকদারের অভিযোগটি ভিত্তিহীন ছিল না। জুলাই পরবর্তী অসংখ্য ঘটনার মধ্য দিয়ে তা প্রমাণিত হয়েছে। বরিশাল জেলার স্বরূপকাঠি, জালকাঠি ও কাউখালী অঞ্চলে সর্বহারা পার্টির 3টি ইউনিটকে ঘেরাও ও নিরস্ত্র করে গেরিলাদের বন্দী করা হয়। স্বরূপকাঠিতে প্রাণ হারান 4 জন। পেয়ারা বাগানের হেডকোয়ার্টার, গৌরনদী ও মঠবাড়িয়ার বিরাট মুক্ত এলাকা মুক্তিবাহিনী আক্রমণের মুখে দখল করে নেয়। হাসান ও হিমুসহ হত্যা করে কয়েকজনকে। গেরিলা শিখার উপর পাশবিক অত্যাচার চালানো হয়, তার আর খোঁজ পাওয়া যায়নি। সরাসরি আক্রমণের পাশাপাশি ছলছাতুরির পথেও সর্বহারা পার্টিকে ধ্বংসের প্রচেষ্টা চালানো হয়। টাঙ্গাইলের নাগরপুরে, বরিশালের পাদ্রীশিবপুরে এবং ফরিদপুরের কালকিনি অঞ্চলে গেরিলাদের আলোচনা ও সমঝোতার মিথ্যা কথা বলে ডেকে নেওয়া হয়। প্রতিটি ক্ষেত্রেই গেরিলারা বিশ্বাসঘাতকতার মুখে পড়েন। টাঙ্গাইলে 2 জনকে কাটাগায়ে লবণ ছিটিয়ে নির্মমভাবে হত্যা করা হয়। কালকিনিতে 2 জন এবং পাদ্রীশিবপুরে মাসুমসহ 1 জন গেরিলা মৃত্যুবরণ করেন। ঢাকার নরসিংদী অঞ্চলে, বরিশালে মেহেদীগঞ্জেও হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। এই সংঘাত চলতেই থাকে। টাঙ্গাইলের অধিনায়ক নজরুল ছিলেন এর সর্বশেষ শিকার। স্বাধীনতার পর তাকে প্রকাশ্য জনসভায় বেয়নেটের আঘাতে হত্যা করা হয়। তথ্যগুলো পূর্বোক্ত ইশতেহার এবং 72 সালের মার্চে প্রকাশিত অপর একটি ইশতেহার থেকে সংগৃহীত। দ্বিতীয়টির জন্য দেখুন রচনা সংকলন, প্রথম খণ্ড, পৃষ্ঠা 77 থেকে 95। এর ফলে সর্বহারা পার্টির গেরিলাদের পক্ষে সেনাবাহিনীর বিরুদ্ধে আক্রমণ এবং যুদ্ধ পরিচালনা করা খুব কষ্টকর হয়ে পড়ে। মুক্ত এলাকাগুলিরও ক্রমাগত পতন ঘটতে থাকে। ব্যতিক্রম ছিল কেবল বরিশাল জেলার কয়েকটি অঞ্চল। সর্বহারা পার্টি শক্তিশালী সংগঠন এবং নিরাপদ পশ্চাৎপসরণের উপযোগী বিস্তৃত মুক্ত এলাকা থাকায় শেষ পর্যন্ত এখানে পার্টি টিকে থাকে। এই অঞ্চলের অভিযানগুলিতে সিরাজ শিকদার স্বয়ং নেতৃত্ব প্রদান করেছিলেন। 71-এর স্বাধীনতা যুদ্ধে সিরাজ শিকদারের সর্বহারা পার্টির ভূমিকা। বিচিত্রা, স্বাধীনতা দিবস সংখ্যা 87। আওয়ামী লীগের প্রতিপক্ষ হত্যার ধারাবাহিকতায় সবচেয়ে আলোড়িত করেছিল সিরাজ শিকদার হত্যার ঘটনাটি। তাকে কিভাবে হত্যা করা হয়েছিল এই নিয়ে পরে বেশ কিছু লেখালেখি হয়েছে। তবে সরকার যে ভাষ্যটি দিয়েছিল সেটা ছিল সর্বৈব মিথ্যা। তাকে গ্রেফতার ও হত্যা সম্পর্কে সাপ্তাহিক বিচিত্রায় লেখা হয়, সিরাজ শিকদার কিভাবে গ্রেফতার হন এবং পুলিশি নিরাপত্তায় কিভাবে তার মৃত্যু ঘটে তার সঠিক সরকারি ভাষ্য এখনো জানা যায়নি। কিন্তু বিভিন্ন সূত্রে আমরা যেসব তথ্য সংগ্রহ করেছি তাকে নির্ভরযোগ্য মনে করেই আমরা তা প্রকাশ করছি। 1975 সালের 1 জানুয়ারি দলের নেতৃস্থানীয় কর্মীদের বৈঠকে যোগ দেওয়ার জন্য চট্টগ্রাম গিয়েছিলেন সিরাজ শিকদার। এর আগেই তিনি সংবাদ পেয়েছিলেন তাকে গ্রেফতার করার জন্য সর্বাত্মক প্রচেষ্টা গ্রহণ করা হয়েছে। 1974 সালের ডিসেম্বরের প্রথম থেকেই তার দলের উপর ব্যাপক বিপর্যয় নেমে আসে। হরতাল আহ্বানের কারণে দেশের বিভিন্ন অঞ্চলে গ্রেফতার হয়ে যায় বহু কর্মী। অপরদিকে 1972 সালে দল পরিচালনার জন্য 6 সদস্য বিশিষ্ট যে কেন্দ্রীয় কমিটি গঠিত হয়, 1974 সালের আগস্ট মাসে তার অবস্থা দাঁড়ায় 2 সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় কমিটি। সেপ্টেম্বর মাসে আরেকজন সদস্য ব্যক্তিগত ব্যর্থতার কারণে কেন্দ্রীয় কমিটি থেকে অপসারিত হলে অবশিষ্ট থাকেন শুধু সিরাজ শিকদার। সিরাজ শিকদারের রাজনৈতিক জীবনের সূত্রপাত ছাত্রাবস্থায়। 1967 পর্যন্ত তিনি জড়িত ছিলেন তৎকালীন পূর্ব পাকিস্তান ছাত্র ইউনিয়ন মেনন গ্রুপের সঙ্গে কেন্দ্রীয় কমিটির সহসভাপতি হিসেবে।
1968 সালের 8 জানুয়ারি কয়েকজন সমমতাবলম্বীকে নিয়ে শিকদার গঠন করেন পূর্ব বাংলার শ্রমিক আন্দোলন নামে একটি প্রস্তুতি সংগঠন। এই আন্দোলনকেই তিনি পার্টিতে রূপান্তরিত করেন 1971-এর 3রা জুন বরিশাল জেলার পেয়ারা বাগানে। 1972 সালের 14 জানুয়ারি এই পার্টির প্রথম কংগ্রেস অনুষ্ঠিত হয় এবং 1973-74 সালে সাংগঠনিকভাবে এর বিকাশ ঘটে। বিভিন্ন সময়ে কিছু ব্যক্তি এই সংগঠনে যোগদান করেন, যেমন লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত জিয়াউদ্দিন প্রমুখ, এবং সবশেষ 1974 সালের ডিসেম্বরের হরতালের প্রতি মাওলানা ভাসানীর সমর্থন সিরাজ শিকদারের রাজনৈতিক কর্মকাণ্ডে শক্তি যোগায়। 1974 সালে ব্যাপক বিকাশের সময় তার দলে ব্যাপক অবাঞ্ছিত অনুপ্রবেশ ঘটে, যা পরবর্তীতে তার গ্রেফতারের কারণ। গ্রেফতারের সম্ভাবনা আঁচ করতে পেরে এবং বিভিন্ন সূত্রে সেই সংবাদ পেয়ে সিরাজ শিকদার সিদ্ধান্ত নিয়েছিলেন 1975 সালের 15 জানুয়ারি আরও গোপন অবস্থানে সরে যাবেন। তার দলের অভিযোগ, 1974 সালেই জনৈক ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তার ভাগ্নে এই দলের সদস্যপদ লাভ করে। তার মাধ্যমে সিরাজ শিকদারকে পাঠানো সবগুলো সতর্কীকরণ চিঠি পুলিশের হাতে পৌঁছে যায়, আর এভাবেই পুলিশ জানতে পারে তার চট্টগ্রাম বৈঠকের 1 জানুয়ারির কথা। চট্টগ্রাম হালিশহর বৈঠকে আমন্ত্রিত সবাই উপস্থিত ছিলেন। বৈঠক শেষ হওয়ার আগে নিয়ম ভঙ্গ করে একজন সদস্য বাইরে চলে যায় ঘুরে আসার কথা বলে, কিন্তু সে আর ফিরে আসেনি। নিরাপত্তার কারণে সে বৈঠকে নির্ধারিত হয়েছিল সকলের আগে কুরিয়ার সহ বেরিয়ে যাবেন সিরাজ শিকদার। সে মোতাবেক মহসিনকে সঙ্গে করে বেরিয়ে পড়েন সিরাজ শিকদার। কিছু দূর গিয়ে তারা একটি বেবি ট্যাক্সি ভাড়া করেন। এ সময় তার পরনে ছিল ঘিয়া রঙের প্যান্ট, টেট্রনের সাদা ফুল শার্ট, চশমা এবং হাতে ছিল একটি ব্রিফকেস। হালিশহরে বৈঠকের শেষে যখন তারা বেবি ট্যাক্সিতে উঠছেন, ঠিক সে সময় একজন অপরিচিত ব্যক্তি তাদের কাছে লিফট চায়। সিরাজ শিকদার জানতে চান, আপনি কোথায় যাবেন? আমি সামনে গিয়ে নেমে যাব, অন্য ট্যাক্সি দেখুন না। আপনারা যদি আমাকে নিয়ে যান তাহলে খুবই উপকার হয়, অনুনয়ের সঙ্গে বললেন। এরপরে সে ট্যাক্সিতে চড়ে বসে। পুলিশ পূর্বের সংবাদ অনুযায়ী চট্টগ্রাম শহর থেকে হালিশহর পর্যন্ত পুরো রাস্তার উপর কড়া নজর রেখেছিল। বেবি ট্যাক্সি যখন নিউ মার্কেটের বিপণী বিতানের কাছে আসে, তখনই সে অনাহুত সহযাত্রী ট্যাক্সি থামাতে বলেন। এ পর্যায়ে কথা কাটাকাটি শুরু হয়ে যায়। সঙ্গে সঙ্গে সে আগন্তুক লাফ দিয়ে বেবি ট্যাক্সির সামনে গিয়ে পিস্তল উঁচিয়ে ড্রাইভারকে থামাতে বলে। ভয়ের ড্রাইভার রোধ করে গতি, আর সঙ্গে সঙ্গে চারপাশ থেকে স্ট্যান্ডগান হাতে সাদা পোশাকের পুলিশ ঘেরাও করে ফেলে বেবি ট্যাক্সিকে। ঘটনার আকস্মিকতায় জমে যায় লোকজন। একজন ভদ্রলোকের এই পরিণতির কারণ জানতে চাইলে জবাব দেওয়া হয় সে একজন পলাতক কালোবাজারি, তাই তাকে এভাবেই গ্রেফতার করা হচ্ছে। বেবি ট্যাক্সি আটক করার পরপরই 6 জন স্ট্যান্ডগানধারীর একজন এগিয়ে এসে তার হাতে হাতকড়া পরিয়ে দেয় এবং চোখ বেঁধে ফেলে। সঙ্গী মহসিনেরও ঘটে একই পরিণতি। গ্রেফতারের পর সিরাজ শিকদারকে নিয়ে যাওয়া হয় ডবলমুরি থানায়। এই থানা থেকে খবর পাঠানো হয় সর্বত্র এবং জরুরি ভিত্তিতেই সেদিন সন্ধ্যায় চট্টগ্রাম ঢাকা বিমানে বন্দীদের জন্য আসন সংগ্রহ করা হয়। 6:45 যে বিমানে তাদের ঢাকা নিয়ে আসা হয়, সেই বিমানটি যাত্রী নিয়ে আসছিল কক্সবাজার থেকে। চট্টগ্রাম পৌঁছার পর নিয়ম ভঙ্গ করে ঢাকাগামী যাত্রীদের নেমে যেতে বলা হয়। যাত্রীরা নেমে গেলে একটি বিশেষ গাড়িতে করে নিয়ে আসা হয় বন্দীদের। ককপিটের পরেই সামনের 4টি আসন সংরক্ষিত করা হয় তাদের জন্য। কিন্তু বিমান ছাড়ার সময় দেখা যায় বিপত্তি। বিমানের পাইলট বন্দী অবস্থায় কোনো যাত্রীকে বহন করতে অস্বীকার করেন। কিছুটা বাকবিতণ্ডার পর ঢাকার উদ্দেশ্যে পাড়ি জমায় বাংলাদেশ বিমানের শেষ ফকার বিমানটি। ঢাকা পৌঁছানোর পরপরই তড়িঘড়ি করে নামিয়ে দেওয়া হয় যাত্রীদের। তারপর বিমানটিকে টেনে নিয়ে যাওয়া হয় হ্যাঙ্গারের কাছে। আগে থেকে পেছনের গেট দিয়ে আসা পুলিশের গাড়ি অপেক্ষা করছিল সেখানে। বিমান থেকে অবতরণের সময় আকস্মিকভাবে পুলিশের জনক ইন্সপেক্টর দৌড়ে এসে তার বুকে লাথি মেরে চিৎকার করে ওঠে, হারামজাদা, তোর বিপ্লব কোথায় গেল? এই পর্যায়ে উপস্থিত পুলিশের অন্যান্য কর্মকর্তা হস্তক্ষেপ করে নতুন আক্রমণের হাত থেকে সিরাজ শিকদারকে রক্ষা করে এবং মন্তব্য করে, এত অস্থির হচ্ছেন কেন? কাঘরে নিয়ে আমরা দেখে নেব। বিমানবন্দর থেকে সিরাজ শিকদারকে সোজা নিয়ে যাওয়া হয় স্পেশাল ব্রাঞ্চ অফিসে। সেখানে পাগলা ঘণ্টি বাজিয়ে সতর্ক করে দেওয়া হয় সবাইকে। সর্বত্র একটা সাড়া পড়ে যায়। স্পেশাল ব্রাঞ্চের অফিস ঘিরে ফেলে কয়েকশো পুলিশ। এ বক্তব্য সে সময় আটক এক রাজনৈতিক কর্মীর। সিরাজ শিকদারকে যখন গাড়িতে করে নিয়ে আসা হয়, তখন সামনে পেছনে ছিল কড়া প্রহরা। জানা যায় সাইরেন বাজিয়ে সরিয়ে দেওয়া হয় রাস্তার লোকজন। স্পেশাল ব্রাঞ্চ অফিসে নিরাপত্তার দায়িত্ব দেওয়া হয় কমিউনিস্ট টাস্ক ফোর্স এবং রক্ষী বাহিনীর উপর।
স্পেশাল ব্রাঞ্চে নিয়ে আসার পর কর্তা ব্যক্তিদের ভিড় বেড়ে যায় সেখানে। সবাই এই মূল্যবান বন্দীকে এক নজর দেখতে চায়, কিন্তু নিরাপত্তার কারণেই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ডেপুটি সেক্রেটারি বা পুলিশের সুপারিনটেন্ডেন্টের পদমর্যাদার নিচে কাউকে দেখার অনুমতি দেয়া হয়নি বলে অভিযোগ করেন পুলিশের নিম্ন পর্যায়ের কর্মীরা। গ্রেফতার সত্ত্বেও পুলিশের লোকজনও প্রাথমিক পর্যায়ে তার পরিচিতি সম্পর্কে নিঃসন্দেহ হতে পারেনি। তাই স্পেশাল ব্রাঞ্চে আটক তার দলীয় কয়েকজন কর্মীকেও জিজ্ঞাসাবাদ করা হয়। প্রাথমিক হেফাজতেই তার উপর চালানো হয় অত্যাচার। অত্যাচারের কথা বের করতে ব্যর্থ হলে শুরু হয় কথোপকথন। আপনি কি জানেন আপনার পরিণতি কি? আমি জানি একজন দেশপ্রেমিকের পরিণতি কি হতে পারে তা ভালোভাবেই আমার জানা আছে। আমরা আপনাকে শেখ সাহেবের কাছে ক্ষমা প্রার্থনা করতে বলবো। জাতীয় বিশ্বাসঘাতকের কাছে একজন দেশপ্রেমিক ক্ষমা চাইতে পারে না। তাহলে আপনাকে মৃত্যুবরণ করতে হবে। সে মৃত্যুকেই আমি গ্রহণ করব। সে মৃত্যু দেশের জন্য মৃত্যু, গৌরবের মৃত্যু। কথোপকথন রেকর্ডকৃত ভাষ্য নয়, কিন্তু নির্ভরযোগ্য মহল যা জানিয়েছেন তার মর্মার্থই এই পর্যায়ে টেলিফোনে নির্দেশ আসে উপস্থিত পুলিশের জনক ঊর্ধ্বতন কর্তার কাছে। সঙ্গে সঙ্গেই শুরু হয়ে যায় তাড়াতাড়ি গুটানোর পালা। কোথায় যেতে হবে কেউ জানেন না, জানেন শুধু কয়েকজন। রাত 10টার দিকে চলতে থাকে এক সাজোয়া বাহিনী। এবারে গন্তব্যস্থল গণভবন। সেখানে অধীর আগ্রহে প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী সহ অপেক্ষা করছেন বেশ কিছু লোক। রাত 10:30টায় পেছনে হাত বাঁধা অবস্থায় সিরাজ শিকদারকে হাজির করা হয় শেখ মুজিবের সামনে। তাকে দাঁড় করিয়ে রেখেই প্রধানমন্ত্রী শেখ মুজিব তখন আলাপে ব্যস্ত ছিলেন তার প্রাইভেট সেক্রেটারির সঙ্গে। এ সময় সিরাজ শিকদার প্রশ্ন করেন, রাষ্ট্রের প্রধানমন্ত্রী হিসেবে কাউকে বসতে বলার সৌজন্যবোধ কি আপনার নেই? সঙ্গে সঙ্গে পেছন থেকে একজন পুলিশ সুপার এগিয়ে এসে পিস্তলের বাট দিয়ে তার মাথায় আঘাত করেন। গণভবনে কথা কাটাকাটির পর তাকে নিয়ে যেতে বলেন শেখ মুজিব। রাত তখন 12টা। মধ্যরাতে শোরগোল বেঁধে যায় শেরে বাংলা নগরের তৎকালীন রক্ষী বাহিনী হেডকোয়ার্টারে। তাড়াহুড়ো করে সেখানে আটক অন্যান্য বন্দীদের নিয়ে যাওয়া হয় অন্যত্র। সমগ্র এলাকা আলোকিত করে জ্বালিয়ে দেয়া হয় সার্চ লাইট। পুরো এলাকা কর্ডন করে ফেলে রক্ষী বাহিনী। সকলের মুখে গুঞ্জন, ফিসফিসানি। তখনও কেউ জানে না কাকে নিয়ে আসা হচ্ছে। রাত 12:15টায় তৎকালীন রক্ষী বাহিনী প্রধান, অপারেশন প্রধান সহ হেডকোয়ার্টারে আসেন। এসে ব্যাটালিয়ন কোয়ার্টার গার্ড থেকে সিরাজ শিকদারের দলের 2জন নেতৃস্থানীয় কর্মীকে হেডকোয়ার্টারে কোয়ার্টার গার্ডে সরিয়ে নেওয়ার নির্দেশ দেন। রাত 12:30টায় মহসিন সহ সিরাজ শিকদারকে নিয়ে আসা হয় রক্ষী বাহিনী হেডকোয়ার্টারে। তারপরে একজনকে আরেকজনের কাছ থেকে আলাদা করে নেওয়া হয়। রক্ষী বাহিনী হেডকোয়ার্টারে নিরাপত্তার দায়িত্ব দেওয়া হয় পুলিশের বিশেষ টিম ও রক্ষী বাহিনীর 11 ব্যাটালিয়নের এসপি কোম্পানির উপর। পরবর্তী প্রহরগুলোর তেমন উল্লেখ কোনো ঘটনা ঘটেনি। 2রা জানুয়ারি ভোর পর্যন্ত অভুক্ত অবস্থায় তাকে আটক রাখা হয় রক্ষী বাহিনী হেডকোয়ার্টারে। 2রা জানুয়ারি 1975 সিরাজ শিকদারকে কড়া প্রহরাধীন নিয়ে যাওয়া হয় সাভারে। 4টি ডজ গাড়ি ও 1টি টয়োটা গাড়ি অনুসরণ করে তাকে। সাভারে তাকে সারাদিন রেখে দেওয়া হয় তৎকালীন রক্ষী বাহিনীর ক্যাম্পে। সন্ধ্যার পর পুলিশের কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তা উপস্থিত হন সেখানে। রাত 9টার দিকে তাকে আনা হয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে আরেকটু এদিকে। সেখানে হাত বেঁধে রাস্তার উপর দাঁড় করিয়ে গুলি করা হয় বলে অনুমান করা হয়। পার্শ্ববর্তী এলাকায় যারা গুলির শব্দ শুনেছেন তারা কেউ ভয়ে বের হননি। ভেবেছেন সে সময় নিত্যদিনের মতনই একটি ঘটনা। পরদিন অনেকে রাস্তার উপর দেখেছেন জমাট বাঁধা রক্তের দাগ। মৃত্যুর পর তার লাশ নিয়ে আসা হয় স্পেশাল ব্রাঞ্চে। সেখান থেকে নেওয়া হয় কন্ট্রোল রুমে, তারপর পাঠানো হয় মর্গে। ভিন্ন রাজনৈতিক মতাবলম্বীর এমনই মৃত্যু এদেশে বা বিদেশে নতুন কোনো ঘটনা নয়, কিন্তু নিরাপত্তা হেফাজতে মৃত্যু ঘটলে তা নিয়ে দেখা দেয় প্রশ্ন। তাই প্রশ্ন উঠেছিল চারু মজুমদারের মৃত্যুকে নিয়ে, চে গুয়েভারার মৃত্যুকে নিয়ে, হাসান নাসিরের মৃত্যুকে নিয়ে। আর এই 1978 সালে চে গুয়েভারার মৃত্যু সম্পর্কে স্বীকারোক্তি করতে হয়েছিল বলিভিয়ার প্রাক্তন সরকার প্রধানকে। বাংলাদেশে নির্বাচনে অন্যতম ইস্যু হয়ে দাঁড়ায় সিরাজ শিকদারের মৃত্যু। প্রত্যেক রাজনৈতিক নেতাকে সাংবাদিক সম্মেলনে জবাব দিতে হয় এই প্রশ্নের, জনসভায় ব্যাখ্যা করতে হয় পরিস্থিতি। এ প্রশ্নে প্রেসিডেন্ট জিয়াও বলেছেন আইন তার নিজস্ব পথ বেছে নেবে। সিরাজ শিকদারের পিতা দাবি করেছেন তদন্ত, জনগণ দাবি করেছেন তদন্ত। এখন প্রশ্ন, কখন এই ঘটনা সম্পর্কে প্রকাশিত হবে শ্বেতপত্র? সিরাজ শিকদার হত্যার নেপথ্য কাহিনী বিচিত্রা, 19 মে 1978।